মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কিনতে থাকলে কিংবা বেশি দামে সামরিক অস্ত্রশস্ত্র কিনতে থাকলে বাংলাদেশ একটা দুর্ভিক্ষ পরিস্থিতির দিকে যাবে কিনা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন স্থবির হয়ে পড়বে কিনা, এই বিষয়গুলো কূটনৈতিকভাবে আলাপ আলোচনা দর কষাকষিতে নিয়ে আসার মতো দক্ষতা কি সত্যি তারেক রহমান সরকারের আছে? তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী কি সেই কাজ করতে চান? বাংলাদেশকে কি মার্কিন যুক্তরাষ্ট্রের এই দখলদারিত্ব থেকে তিনি বাঁচাতে চান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এমন এক চিঠি এমন সুরে লিখেছেন যে তাতে পরিষ্কার বাংলাদেশে 18 মাস ধরে যে ইউনূস সরকার ছিল তারা যেহেতু একরকম মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় উঠেছে বসেছে এবং দুহাত খুলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চ মূল্যে সামরিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে কৃষি পণ্য সব কিছু কেনার এক অবাধ বাজার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সেই জায়গা থেকে সরে আসা অত্যন্ত কঠিন হবে। আর ট্রাম্প এক রকমের সেই চিঠিতে স্পষ্ট করেছেন যে তারেক রহমান যেন ভুলেও না ভাবেন যে তিনি সেই যে মোমেন্টাম, মানে বাংলাদেশে যেমন ইচ্ছে জিনিস বিক্রির মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবাধ বাজার ইউনূস তৈরি করেছেন সে বাজার ভুলেও বন্ধ করার কথা বা বিবেচনা করার কথা, কিংবা সত্যিকার অর্থে বাংলাদেশের যেখান থেকে লাভ সেখান থেকে পণ্য ক্রয় করার কথা যাতে একেবারেই তারেক রহমান না ভাবেন, বরং তারেক রহমান যাতে নিশ্চিত করেন যে বাংলাদেশের সেনাবাহিনী, প্রতিরক্ষা বাহিনী, সকল অস্ত্র শস্ত্র থেকে শুরু করে সবকিছু এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিচ্ছেন তারাই বাজারের সেরা পণ্য উপহার দিতে পারেন। মানে এহেন অবস্থায় গরিব দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান কি করে এই বন্দিদশা থেকে মুক্তি পাবেন সেটা ভাবলে সত্যি আতঙ্কিত, শঙ্কিত এবং বিষণ্ণ বোধ করতে হয়। মানে মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে সে জায়গায় থেকেই যে এমন একটা অপমানজনক সুরে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে পারেন পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট, সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। প্রেসিডেন্ট ট্রাম্প যে চিঠিটা লিখেছেন তারেক রহমানকে, সে চিঠিতে তিনি অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মেয়াদকালের সফলতা কামনা করেছেন। 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করলে তারপর পূর্ণাঙ্গ চিঠিটির বিষয়বস্তু সম্পর্কে জানা যায়। এখন সেই চিঠিতে ডোনাল্ড ট্রাম্প আসলে সরাসরি কাজের কথায় গেছেন এবং তিনি কোনো রাগঢাক করেন নাই এসব অভিনন্দন জানানো, ঐতিহাসিক কি ঐতিহাসিক না নির্বাচন, তারেক রহমান মেয়াদকাল পূরণ করতে পারেন কি পারেন না, এগুলো আসলে তার মূল শুভেচ্ছা বা অভিনন্দন জানানোর বিষয় নয়। ইউনূস সরকার বাংলাদেশের সর্বনাশটা করলো। তারা একদিকে চীনের কাছ থেকে দুহাত খুলে অস্ত্রশস্ত্র কেনা শুরু করলো এবং ইউনূস সাহেব নিজে বিমান বাহিনীতে বক্তব্য রাখতে গিয়ে, সেনাবাহিনীতে বক্তব্য রাখতে গিয়ে বললেন যে তারা ব্যাপক অস্ত্রশস্ত্র ক্রয় করবেন এবং বাংলাদেশকে এই যে মানে ভারতের প্রভাব মুক্ত করতে তারা এমনভাবে চীন ঘেঁষা হয়ে পড়লেন যে বোঝা গেল তাদের টাকা পয়সার কোনো অভাব নেই, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এসে বাংলাদেশের মানে যে ক্রয় ক্ষমতা পেল সেটার মানে শেখ হাসিনা সরকারের আমলের যে অর্থের মালিক তারা হলো তা দিয়ে তারা দুহাত খুলে চীনের সঙ্গে একের পর এক যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি, নৌবাহিনীর জাহাজ ক্রয়ের চুক্তি, তারা ড্রোন কারখানা বাংলাদেশে চীন বাংলাদেশ মিলে প্রতিষ্ঠার চুক্তি, এগুলো করতে থাকলো। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে এই যে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি সেটা তারা পছন্দ করছে না, বারবার সে ব্যাপারে সাবধান করতে থাকলো। আর তারপর যখন সারা পৃথিবীতে পাল্টা শুল্ক আরোপ হলো তখন বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ হলো এবং আপনাদের মনে থাকবে তখন ইউনূস সরকারের গুণমুগ্ধ তার সরকারের পারিষদ বর্গ আমাদের জানালেন ইউনূস সাহেব নিজে
ডক্টর ইউনূস নিজে ব্যাপারটা দেখছেন, তিনি নিজে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন এবং এই শুল্ক কমিয়ে আনবেন। আমরা দেখলাম যে সে বিষয়ে তিনি কোনো অ্যাক্সেস পেলেন তার কোনো উদাহরণ দেখা গেল না। ট্রাম্প উল্টো প্রথম আমরা দেখলাম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে ধমকে একটা চিঠি পাঠালেন এবং সেখানে ট্রাম্প সরাসরি লিখলেন যে আপনার সঙ্গে যে আমাদের এতটা বাণিজ্য ঘাটতি মার্কিন যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের, সেটাকে আমরা শুধুমাত্র অর্থনীতির জন্য গুরুতর হুমকি বলে মনে করি না, আমরা এটাকে জাতীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি মনে করি। কাজে আপনার একমাত্র কর্তব্য হতে পারে যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনাকাটা বাড়াবেন এবং যদি আপনি কেনাকাটা না বাড়ান তাহলে এই চিঠির কোনো অংশ আমরা পুনর্বিবেচনা করব না। আমরা শুধুমাত্র আপনি কেনাকাটা শুরু করলেই এবং বাণিজ্য ঘাটতি কমিয়ে আনলেই শুল্ক আরোপের বিষয়টা, পাল্টা শুল্ক আরোপের বিষয়টা পুনর্বিবেচনা করতে পারি। এই চিঠি পাওয়া মাত্র বোঝা গেল যে মার্কিন সরকারের সঙ্গে ইউনূস সরকারের কোনো ব্যক্তিগত যোগাযোগের ব্যাপার নাই। খলিল সাহেব দৌড়াদৌড়ি শুরু করলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, 25টা বোয়িং কিনবো ঘোষণা দিয়ে দেওয়া হলো। বাংলাদেশের মানুষের টাকা আছে কিনা, মানে ভাত না খেয়ে বোয়িং কিনতে হবে কিনা, সে বোয়িং রাখবেন কোথায়, সে বোয়িং পুষবেন কি করে, এসব কোনো বিবেচনা করা হলো না। পিটার হাসের কোম্পানি থেকে 1 লাখ কোটি টাকার এলএনজি কেনার ঘোষণা তো আগেই দেওয়া হয়েছিল। এই ইউনূস সরকার এমন ঘোষণাও দিয়ে এসেছে যে প্রতি বছর নাকি আমরা $1 বিলিয়ন জ্বালানি শুধুমাত্র যুক্তরাজ্য থেকে কিনবো। তারপর কৃষি পণ্যের ক্ষেত্রে এমন মানে প্রতিশ্রুতি খলিল আর ইউনূস মিলে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে এলো হাত পা বেঁধে, যে এখন গম থেকে শুনছি গরুর মাংস পর্যন্ত নাকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানির ব্যবস্থা হয়েছে। ইউনূস সরকারের আমলে বাংলাদেশ ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি গম আমদানি করেছে এবং প্রায় 58% বাড়িয়েছে গম আমদানি। মানে তার মানে কি, এখন আর আমরা ভাত খাবো না, প্রয়োজনে বোয়িং কিনবো আর গম আমদানি করে রুটি খাবো আর আটা খাবো। সেই রুটি আটা বিস্কুটের দামও যে ব্যাপক পরিমাণ বাড়বে তার প্রমাণ হচ্ছে প্রতি টন আপনি আমদানি করছেন, আমাদের দেশে আমদানি হচ্ছে $75 থেকে $80 বেশি মূল্যমানে। এবং চুক্তি, যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যে গোপন চুক্তি করে এসেছিলেন ইউনূস আর খলিল, যে কারণে খলিলুর রহমানকে এখনো পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছে তারেক রহমানের মন্ত্রিসভায়, সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেই গোপন চুক্তির কারণে অন্য কোনো বাজার থেকে কম দাম হলেও আপনি আর গম আমদানি করতে পারবেন না। এখন এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নবনির্বাচিত তারেক রহমানকে ধমকাবেন তাতে আর অবাক হওয়ার কি আছে। ট্রাম্প সেই চিঠিতে লিখছেন, আমাদের যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক এমন একটা উচ্চতায় গেছে যখন আপনি কিনা ক্ষমতা গ্রহণ করছেন, সেই ট্রিমেন্ডাস মোমেন্টাম, এই অসাধারণ উচ্চতায় আপনি রক্ষা করবেন যেখানে কিনা আমাদের যে চুক্তি হয়েছে পাল্টা শুল্ক আরোপের উপর ভিত্তি করে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে, এবং যেটা কিনা আমাদের দুই দেশেরই কৃষক এবং শ্রমিক সকলকে ভীষণভাবে লাভবান করবে, আপনি সেই চুক্তি মেনে চলবেন বলে আমি প্রত্যাশা করি। মানে বুঝতেই পারছেন এই চুক্তিতে তো অবশ্যই কৃষকরা লাভবান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, কারণ তাদের গম বহুমূল্যে বাংলাদেশের মতো গরিব দেশে আসছে। কিন্তু বাংলাদেশের কৃষকরা ঠিক কিভাবে লাভবান হচ্ছে, যে গোপন চুক্তি তারা করে এসেছেন সে চুক্তির যেসব পাতা বিভিন্নভাবে বেরিয়ে এসেছে সেখানে দেখা যাচ্ছে এমন কি বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বীজ কিনতে পর্যন্ত বাধ্য করা হতে পারে এই চুক্তির আওতায়। বাংলাদেশের শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করেই গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে এমন একটা শর্তের বেড়াজালেও বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা চুক্তির মধ্যে আটকে ফেলা হয়েছে বলে যারা ওই চুক্তির বিভিন্ন পাতা দেখেছেন তারা বিশ্লেষণ করে বলছেন। কাজেই ট্রাম্প
কেন ভয় দেখাবেন না তারেক রহমানকে? মানে যতদিন বাংলাদেশের এই সাধ্য আছে যে মানুষের, সাধারণ মানুষের ভাতে টান ফেলে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে টাকা জুগিয়ে যাবে, ততদিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভয় দেখাবেন বই কি। ভয় দেখানো এখানেই শেষ করেন নাই, কারণ মার্কিন প্রেসিডেন্টের ইউনূসের কাছ থেকে একেবারে সর্বতোভাবে পান নাই এমন একটা কিছু পাওয়ার আছে এই নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেটা হচ্ছে সর্বতোভাবে বাংলাদেশ সকল সামরিক সরঞ্জামাদি এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনবে, এই শর্ত, এই প্রতিশ্রুতি তিনি আশা করছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছ থেকে। তিনি বলছেন, আই অলসো হোপ ইউ উইল টেক ডিসাইসিভ অ্যাকশন। আমি আশা করি আপনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, একেবারে সিদ্ধান্ত গ্রহণকারী পদক্ষেপ নেবেন, যাতে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করা যায় এবং তার ফলে আপনার সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক সামরিক সরঞ্জামাদি ব্যবহার করতে পারে। মানে সেটা তো আর বিনামূল্যে ব্যবহার করতে দেবে না। মার্কিন প্রেসিডেন্ট বলছেন দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই সবচেয়ে ভালো পণ্য, সামরিক পণ্য আমাদের তো কিনেই নিতে হবে। দেখেন সেই শেখ হাসিনার আমলে, যখন শেখ হাসিনা সামরিক বাহিনী আধুনিকায়নের জন্য ফোর্সেস গোল 2030 ঘোষণা করলেন, যে সামরিক সরঞ্জামাদি বৃদ্ধি, সামরিক কৌশলের আধুনিকায়ন, সর্বোচ্চ প্রশিক্ষণ, এসবের ব্যবস্থা করা হবে যেই ফোর্সেস গোল 2030-এর আওতায়। সেই ঘোষণার পর থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র লেগে আছে বাংলাদেশের পেছনে, যে বাংলাদেশের সামরিক বাহিনীর সকল কেনা বেচা, প্রশিক্ষণ সবকিছু তারা দেবে। এবং 2012 থেকে 9 দফায় শেখ হাসিনার আমলে এই প্রতিরক্ষা চুক্তি সই করাতে মার্কিন কর্তৃপক্ষ রীতিমতো প্রতিরক্ষা বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের তখনকার সরকার, শেখ হাসিনা সরকার, বরাবর একদিকে যেমন ভারতকে অসন্তুষ্ট করে চীন থেকে ডুবোজাহাজ কিনেছে, তেমনি নেদারল্যান্ডস, তুরস্ক সহ বিভিন্ন ক্ষেত্র থেকে নিয়মিতভাবে অস্ত্র, সামরিক সরঞ্জামাদি এভাবে সংগ্রহ করেছে যাতে কেউ, কোনো দেশ বলতে না পারে যে একটি বিশেষ দেশ থেকে সংগ্রহ করা হচ্ছে, এবং সেই রকম একটা চাপে ফেলতে না পারে যে চীন থেকে সংগ্রহ করতে পারছেন তাহলে আমাদের দেশ থেকে পারবেন না কেন। এবং কোন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সইয়ে যায় নাই শেখ হাসিনা সরকার, যাতে বাংলাদেশ সামরিক কৌশল অনুসরণ করে, দর দাম বুঝে, নিজেদের স্বার্থ রক্ষা করে সামরিক এবং প্রতিরক্ষা সরঞ্জামাদি কিনতে পারে। কিন্তু ইউনূস সরকার বাংলাদেশটাকে এমন ভাবে বেচা বিক্রির জায়গায় নিয়ে গেছেন যে এখন তারেক রহমানের পক্ষে সত্যি এই অপমানজনক চিঠি পাবার পরেও এই কেনাকাটা থেকে সরে আসা অসম্ভব। একমাত্র সম্ভব যদি তিনি, তার সাধ্য আছে কিনা, দীর্ঘমেয়াদী এই চুক্তি যে একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরের ভিত্তিতে কিনলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি কোথায় যাবে? মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কিনতে থাকলে কিংবা বেশি দামে সামরিক অস্ত্রশস্ত্র কিনতে থাকলে বাংলাদেশ একটা দুর্ভিক্ষ পরিস্থিতির দিকে যাবে কিনা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন স্থবির হয়ে পড়বে কিনা, এই বিষয়গুলো কূটনৈতিকভাবে আলাপ আলোচনা, দর কষাকষিতে নিয়ে আসার মতো দক্ষতা কি সত্যি তারেক রহমান সরকারের আছে? তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী কি সেই কাজ করতে চান? বাংলাদেশকে কি মার্কিন যুক্তরাষ্ট্রের এই দখলদারিত্ব থেকে তিনি বাঁচাতে চান? খলিলুর রহমানকে